আসসালামু আলাইকুম, আমি আব্দুল মালিক সাগর। আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এলটিভি নিয়মিত আয়োজন রাজনৈতিক ভাবনা অনুষ্ঠানে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন ভূঁইয়া, পল্টন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। মোহাম্মদ ইমরান হোসেন ভূঁইয়া, আমাদের এলটিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ আপনাকে আমাকে এলটিভিতে ডাকার জন্য, এবং আপনাদের সবাইকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন করতে যাচ্ছি, বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি দেখতেছেন সেই পরিস্থিতিতে যদি আপনি কিছু বলতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবারও। আসলে স্বাধীনতা পরবর্তী খুব কম সময়ে এদেশে সুস্থ, স্বাভাবিক এবং দেশের জন্য রাজনীতি চলমান ছিল। বিশেষ করে জিয়া রহমানের আমলটাকে বাদ দিলে এবং বিএনপির একটা সময়, এরপরে সবসময় এটা আমার মনে হয়েছে একটা দুঃশাসন, অনিয়ম এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে এই দেশটা শাসিত হয়েছে। তারপরও বিশেষ করে আমি বলবো, আমি আশাবাদী মানুষ। এখনও এই দেশের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান রয়েছে। তথাপিও আমরা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যাহা করার দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সেটাকেই চলমান রাখতে হবে এবং সেইভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। বিশেষ করে এদেশে জাতীয়তাবাদী শক্তির মূর্ত প্রতীক জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিকা রাখতে হবে এদেশের গণতন্ত্র, এদেশের বিশেষ করে আপনার স্বৈরাচার পরবর্তী যে রাজনৈতিক শক্তিগুলো, সেগুলোর ঐক্য অটুট রাখা এবং আগামী দিনের কিভাবে বিএনপির নেতৃত্বকে এগিয়ে নিয়ে সরকার গঠনে বিএনপি একক দল হিসাবে সরকারে যেতে পারে, সেই ব্যাপারে ভূমিকা রাখা, এটা বিএনপির মূল দায়িত্ব। মানে এক কথা হচ্ছে যে আপনাকে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে এরকম। অবশ্যই এদেশে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটে আপনি দেখেন, শেখ মুজিব হত্যাকাণ্ড, জিয়া রহমান হত্যাকাণ্ড, সর্বকিছু মিলে এদেশের ভৌগোলিকগত কারণে এই দেশটার সবসময় ষড়যন্ত্র এদেশের বিরুদ্ধে অব্যাহত আছে, যেটা এখনো চলমান আছে। আমি আরেকটা স্যার জানতে চাচ্ছি আপনার কাছে, জনগণের আস্থা অর্জনের জন্য বিএনপির কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বর্তমান যুগ ডিজিটাল যুগ, ফেসবুকের যুগ। এখানে প্রতি মুহূর্তে আপনি দেখেন 15 কোটি মানুষের কমপক্ষে 30 কোটি ক্যামেরা। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয় আপনার এখন প্রতি মুহূর্তে জনগণের কাছে চলে যায়। সেই হিসাবে অতীতে যেমন নেতা নির্ভর যে কর্মসূচি, আমাদের আদর্শ জিয়া রহমান, খালেদা জিয়া, সেটাকে কেন্দ্র করে আমরা কিন্তু জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছিলাম। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় জিয়া রহমান এবং খালেদা জিয়ার ইমেজের উপর শুধু নির্ভর করে এই দলকে ক্ষমতা নেওয়া সম্ভব নয়। ক্ষমতায় যেতে হলে আমার নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ, নেতাদের দায়িত্ব জ্ঞান, নেতাদের কথাবার্তা, নেতাদের সতর্ক কর্মকাণ্ড, এই বিষয়ে যথেষ্ট মনোযোগী হওয়ার যথেষ্ট কারণ রয়ে গেছে। এবং সাথে সাথে আগামী দিনে আপনার বিএনপিকে ক্ষমতামুখী করতে হলে আপনাকে আগামী দিনের অর্থনীতি, আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী দিনের এই ভঙ্গুর যে শিক্ষা ব্যবস্থা এবং পাশাপাশি যে অবকাঠামো উন্নয়ন, সব ক্ষেত্রে কমিটমেন্ট এবং সেই মোতাবেক বাস্তবায়ন, এই ধরনের বিশ্বাসযোগ্য কর্মসূচি নিয়ে বিএনপিকে জনগণের দোরগোড়ায় পুষতে হবে। তাহলে একমাত্র বিএনপিকে ক্ষমতায় নেওয়া এবং বিএনপি ক্ষমতা যাওয়া সম্ভব। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে স্বৈরাচার চলে গেছে, কিন্তু এখন যেই আমার মনে হচ্ছে অতীত থেকে একটা পরিবর্তিত পরিস্থিতিকে রাজনীতি এগিয়ে নিতে হবে বিএনপিকে। কেন ইসলামিক শক্তিগুলো যেভাবে তারা আগে দেখা যায় যে বিচ্ছিন্ন অবস্থা ছিল, এখন কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ সুরে কথা বলছে। পাশাপাশি আওয়ামী নেতারা পালাইছে, কিন্তু তাদের ভোটার তো এই দেশে রয়ে গেছে, তাদের অনুসরণে রয়ে গেছে। তাদের ভূমিকা কি হয়, এই রহস্যময় ভূমিকাকে মোকাবেলা করার জন্য বিএনপির নীতি নির্ধারণী ফোরামকে এখন থেকেই
কর্মসূচি এবং চিন্তাভাবনা হাতে নেওয়া দরকার। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? নিশ্চিতভাবে। আপনারা জানেন বিএনপি একটা আসলে গণতান্ত্রিক জনগণ নির্ভর দল। জি। এই জনপ্রিয়তার শীর্ষে এই দলটা তিনবার জনগণের ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়ে আসছে। তবে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে বর্তমান তো ডিজিটাল যুগ, ফেসবুকের যুগ। এখানে আমাদের প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ঘটনা কিন্তু আপনার দ্রুত ফেসবুক বা জনগণের কাছে চলে যাচ্ছে। সেই পরিস্থিতিতে বিএনপিকে পরিবর্তিত ভূমিকা নেওয়া দরকার বলে আমি মনে করি। আপনার জনগণের কাছাকাছি আসার জন্য তাদের যে কর্মসূচি হাতে নেওয়া দরকার, আগামী দিনের শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি বিরোধী কর্মসূচি এবং অবকাঠামো উন্নয়ন এবং সর্বক্ষেত্রে তাদের একটা আপনার অথেন্টিক তাদের কমিটমেন্ট প্রয়োজন, যেটা জনগণ আস্থায় নেবে। বিশেষ করে পতিত স্বৈরাচার এই দেশ থেকে চলে যাওয়ার পর রাজনীতির ধরন পরিবর্তন হয়ে গেছে বলে আমি মনে করি। আপনি লক্ষ্য করুন, ইসলামী দলগুলো আগে তাদের মাঝে যে মতভিন্নতা, এখন কিন্তু তারা এক সুরে কথা বলছে, এটা একটা দিক। পাশাপাশি পতিত স্বৈরাচারের নেতৃবৃন্দ এই দেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের ভোটাররা তো রয়ে গেছে। তাদের ভূমিকা, তাদের কর্মকাণ্ডও কিন্তু গবেষণার দাবি রাখে এবং সেই মোতাবেক বিএনপিকে আগামী দিনে অতি দ্রুত কর্মসূচি প্রণয়ন করা উচিত। কিভাবে সব শক্তিকে মোকাবেলা করে জনগণের দল হিসাবে আগামীতে আবার ক্ষমতায় আসতে পারে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া খুব প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্যই। আপনার বিগত 15 বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে যেই দলগুলো আন্দোলন সংগ্রামে মাঠে ঘাটে ভূমিকা রেখেছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদেরকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে অবশ্যই থাকা দরকার বলে আমি মনে করি। এই জন্য মনে করি এই দেশের গণতন্ত্রকে আমি জনগণের স্বার্থে এবং এই দেশের গণতন্ত্রের স্বার্থে, আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের স্বার্থে তাদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখা উচিত। অন্তত কিছু ইস্যুভিত্তিক বিষয় নিয়ে তারা বিতর্ক থাকতে পারে, কিন্তু মূল জাতীয় স্বার্থে তাদের এক জায়গায় থাকা উচিত। এটা আমি মনে করি বিএনপির নেতৃত্বে একটা 5 তারিখের পরে একটা প্ল্যাটফর্মে হওয়া উচিত ছিল, যেখানে যায় মতান্তর মতভেদ থাকবে, কিন্তু একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেটা হলো স্বৈরাচার, পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং গণতন্ত্রের স্বার্থে আগামী দিনে গণতন্ত্রকে কিভাবে বিনির্মাণ করে এই দেশকে উন্নত থেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়, সেই কর্মকাণ্ড পরিচালনার জন্য আমরা স্বৈরাচার বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যমত্য একটা প্ল্যাটফর্ম থাকা উচিত বলে আমি মনে করি। তার মানে কথা হচ্ছে যে স্বৈরাচার যদি আবার মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। নিশ্চিতভাবে এই স্বৈরাচার, এরা গণতন্ত্রের শত্রু, স্বাধীনতার শত্রু এবং এরা সুস্পষ্টভাবে ভারতের দালাল। আপনি দেখেন তাদের দলের প্রধানমন্ত্রী যদি বলে যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত আজীবন আমাদের মনে রাখতে হবে। দেশ হচ্ছে দেশ টু দেশ, এটা আপনার গিভ অ্যান্ড টেক হবে, যে আমরাও কিছু পাবো তারাও পাবে। এইটা হলো দেশের সাথে দেশের সম্পর্ক, যে আমরা সব দিয়ে যাব আমরা কিছুই পাবো না। তাহলে তারা কি, তারা আসলে এরা ভারতের যে আধিপত্য চক্র আমাদের এই দেশটাকে স্বাধীনতা হরণ করার জন্য তার দোষ ছিল এই স্বৈরাচার। আর কিছুদিন যদি এই দেশে ক্ষমতা চালিয়ে দিতে পারতো, এটা আমার ব্যক্তিগত মত, দেশবাসী কিভাবে নিবে আমি জানি না, যে এই দেশ বাংলাদেশ নামক রাষ্ট্র না থেকে এই দেশ ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত হতো বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে দলীয় যে কোন্দল, সেটা কি দলের জন্য ক্ষতিগত হচ্ছে? একদম, এটা দলের জন্য খুব ভয়াবহ ভয়ের কারণ। আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা বলে আমি মনে করি। এই জন্য মনে করি আন্দোলনকালীন সময়ে সেখানে ভেদাভেদ রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, কিন্তু 5 তারিখ পরবর্তী আমরা জনগণের জন্য, অর্থাৎ আগামীতে বিএনপিকে ক্ষমতা যাওয়ার জন্য যে রাজনীতি, এই রাজনীতিতে সবচেয়ে বিএনপির জন্য বড় বাধা এবং বিপদ হচ্ছে দলীয় কোন্দল। এটাকে অবসানের জন্য, শেষ করার জন্য বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপির যে থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের বর্তমান অভিভাবক জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আরও জরুরি এবং অর্থবহ পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। আমার পরামর্শ হলো আগামী দিনে যারা বিএনপির দায়িত্ব নেওয়ার মতো এমন লোক হওয়া উচিত, যারা বিএনপির গ্রুপিং, বিএনপির যেখানে যেখানে এই যে বিশেষ করে অপবাদগুলো, বিএনপির যে কলঙ্কগুলো বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলো মোকাবেলা করার জন্য প্রত্যেকটা ইউনিটের
প্রত্যেকটা ভুক্তভোগী নেতাকর্মীর দরদ দিয়ে কথা শোনার মতো নেতৃত্ব সৃষ্টি করা, প্রত্যেকটা ইউনিটে, বিশেষ করে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা মহানগরে এমন অভিভাবক দেওয়া উচিত যারা ধৈর্য সহকারে শুনে তারা সমাধান দিবে। প্রয়োজনে তারা নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে দলকে কিভাবে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, কলঙ্ক মুক্ত, ষড়যন্ত্র শুরু হচ্ছে বিএনপিকে অপবাদ দেওয়া, এই অপবাদকে অতিক্রম করে কিভাবে বিএনপিকে একটা সর্বোচ্চ জনপ্রিয় দল হিসাবে প্রতিষ্ঠা দেওয়া যায় সেই ব্যাপারে কাজ করা। এটার জন্য আপনার গ্রুপিং সবচেয়ে বড় বাধা, এটাকে নিরসন করতে হবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আপনাকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তরুণ ভোটারদের কাছে বিএনপির আবেদন কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাদেরকে। দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে ছিল। নতুন ভোটাররা বিশেষ করে বিগত 17 বছর যাবৎ স্বৈরাচার ক্ষমতায় ছিল, সেখানে বিএনপি জনগণের দোরগোড়ায় পৌঁছানো খুব অসম্ভব ব্যাপার ছিল। সেটা হলো বিভিন্ন বাধা বিঘ্ন এবং তাদের কর্মসূচি, তাদের কর্মকাণ্ড, এগুলার বিষয়ে যথেষ্ট বাধা, মামলা হামলা, আপনারা জানেন গুম খুন, সেভাবে বিএনপির গণমুখী রাজনীতিকে ওইভাবে পরিচিতি দেওয়া সম্ভব হয়নি। তবে আগামী দিনে তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের ভবিষ্যৎ দেশে বিদেশে তাদেরকে কিভাবে কর্মমুখী বাস্তববাদী চিন্তা নেবে এই দল, সেই নিয়ে কোনো তরুণদের ধারে ধারে পৌঁছে দেওয়া উচিত প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আর একটা কথা না বললেই নয়, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জননেতা তারেক রহমান একসময় তরুণদের নিয়ে অনেক সম্ভাবনাময় কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন, যদিও সেটা অতীত। তবে বর্তমানও জননেতা তারেক রহমানের সেই কর্মকাণ্ডকে অব্যাহত রেখে আমাদের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ইউনিয়নে, জেলায়, উপজেলায় তরুণদেরকে সংঘবদ্ধ করে তরুণদের ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যৎ শিক্ষা দীক্ষা বলেন, ভবিষ্যৎ চাকরি বাকরির সম্ভাবনার কথা বলেন এবং ভবিষ্যৎ কেন এই দলটা তরুণরা করবে এবং বিএনপিকে কেন ভোট দিবে, এই বিষয়ে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তরুণদের ধারে ধারে আমাদের পৌঁছা দরকার বলে আমি মনে করি। এবং তরুণদেরকে আস্থায় নিতে পারলে নিশ্চিতভাবে আগামী দিনে আবারও বিএনপি অতীতের মতো যে জিয়া রহমানের দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং ক্ষুধামুক্ত এবং গণমুখী যে রাজনৈতিক দল, যে জিয়া রহমানের আদর্শের উপরে তো এই দলটা অসম্ভব জনপ্রিয় হয়েছে এবং ইনশাল্লাহ সেইটাকেও ছেড়ে আগামীতে আরও ভূমিধর জনপ্রিয়তা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। ইদানিং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চলছে, সে ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান। ধন্যবাদ। আসলে এটা আমার মনে হচ্ছে অধিকাংশই ষড়যন্ত্র, তার মধ্যে দোষে গুণে মানুষ, হয়তো 2-4টা ঘটনা যে একদম আমি অস্বীকার করব না, কিন্তু ম্যাক্সিমামে আমার মনে হচ্ছে যে এটা ব্যাপক ষড়যন্ত্র এই দলটার বিরুদ্ধে। তবে এটাকে মোকাবেলা করার জন্য বিএনপির মিডিয়া সেল সারা দেশে, সারা গ্রামে গঞ্জে, উপজেলায়, শহরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উচিত। ফেসবুক কেন্দ্রিক যেই প্রভাকাণ্ডা, এটাকে মোকাবেলা করার জন্য আমাদেরও একটা শক্তিশালী ইউনিট থাকা উচিত প্রত্যেকটা শহরে, গ্রামে, গঞ্জে, এবং তারা এমনভাবে মোকাবেলা করবে যে এসব এই যে মব জাস্টিস এগুলো যারা করছে আসলে এটার সাথে বিএনপি জড়িত নয়। তারপরে আপনার যে বিএনপির বিরুদ্ধে যে অপবাদগুলো, যে এই যে ফুটপাত বা চাঁদা, এগুলো একদম রেয়ার 2-4টা ঘটনা। শোনেন, একটা বিএনপি একটা বিশাল দল, এই দলে ভালো মন্দ মিলিয়ে দল। তারেক রহমান সাহেব যেভাবে যে স্ট্রিক্টলি হ্যান্ডেল করছে, আমার ধারণা এটা আরও পরিবর্তন হয়ে যাবে যেদিন তারেক রহমান এদেশের মাটিতে এসে পা দেবে। অনেকে আরও সতর্ক হয়ে যাবে এবং বিএনপিকে জিয়া রহমান এবং খালেদা জিয়া আদর্শের দল সেইভাবেই এবং ইনশাল্লাহ বিএনপি গঠিত হবে আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে। মোহাম্মদ ইমরান হোসেন ভূঁইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এলটিভির স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে এই অনুষ্ঠান ডাকার জন্য, এবং আমি এই এলটিভির উত্তরোত্তর ভবিষ্যৎ আরও সুন্দর কামনা করছি এবং এটা আগামী দিনে আরও বিশাল প্রতিষ্ঠান হয়ে দাঁড়াবে সেই প্রত্যাশায় আমি শেষ করছি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একটা অনুষ্ঠানের শেষ করে চলে এসেছি। আমাদের এলটিভির নিয়মিত অনুষ্ঠান রাজনৈতিক ভাবনা, আবার কোনো নতুন অতিথি নিয়ে আমরা উপস্থিত হব। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।